যে ওটা না হলে একেবারে রীতিমতো নির্বাচনে যাব না এই আলাপ দিতে হচ্ছে। এটা খুবই হাস্যকর এবং অদ্ভুত লাগছে আমার কাছে। হলো রেজাউল ভাইয়ের একটা জিনিস একটু মানে খুব খেয়াল করি, মানে একটা স্ববিরোধিতা, ভেরি ইন্টারেস্টিং স্ববিরোধিতা। মানে বিএনপি ক্ষমতায় যাবে বলছেন, আবার 90% না কত পার্সেন্ট চাঁদাবাজি বিএনপি করে। তো যারা এটা মনে করেন, আমি এনসিপিকেও খুব দেখি, আমি সাইফকেও বলছি, তাদের উচিত খুব দ্রুত নির্বাচনে চলে যাওয়া। বিএনপির তো অবস্থা খারাপ, বিএনপি সব চাঁদাবাজি করে, টিআইবি স্ট্যাটিস্টিক্স আছে, সন্দেহ নাই খুন কত হয়েছে ওইটা স্ট্যাটিস্টিক্স আছে। ইটস এ ভেরি হাই টাইম, মানে যেই দলটার এত খারাপ অবস্থা সেই দলের বিপক্ষে যারা নির্বাচন করবে তাদের উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশন করার, কারণ ওই তো সতর্ক হয়ে গিয়ে যদি চাঁদাবাজি কমায় দেয়, নাকি জানি না ওনারা ভাবছেন এটা আরো বাড়বে, জন্য অপেক্ষা করছে। একটা ফ্যাসিস্ট আমল করে ফেলে তাহলে তো ওরা আবার সেটা না নির্বাচিত হবে কেন টু বিগিন উইথ। আমার প্রশ্নটা হচ্ছে এটা, এত পার্সেন্ট মানুষকে এত কষ্টে রেখেছে, এত ঝামেলায় রেখেছে, যেখানে জামায়াত অফার করছে সৎ লোকের শাসন নিশ্চিত করবে, এবং রেজাউল ভাই আমার সাথে বসেও তাদের দুজন মন্ত্রী ছিলেন, তাদের দুজন মন্ত্রী সুনাম করেছেন, এবং যদি তাই হয়ে থাকে তো মানুষ তো হ্যাঁ ঠিক আছে, সেটা আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আপনি যেহেতু বলছেন, সো আপনার ওই ব্র্যান্ডিং কাজে লাগিয়ে আপনি এখনই নির্বাচনে গিয়ে নির্বাচিত হয়ে যান। বিএনপি কেন ক্ষমতায় যাবে আমি আসলে সেটাই বুঝি না, আমি এটা কারণ খুঁজে পাই না, এত খারাপ বিএনপি। আচ্ছা, এবার ওই যে ইস্যুটাতে আসলাম, লোয়ার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই মুহূর্তে তাত্ত্বিকভাবে সম্ভব না, কারণ হচ্ছে আমাদের সংবিধানে এটা নাই। আমাদের সংবিধানে নির্বাচন কেমন হবে সেটা বলা আছে। আপার হাউসটা কিভাবে গঠিত হবে এটা লোয়ার হাউসের পর আমরা পার্লামেন্টে গিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ড করে যদি এটাকে 13th মানে পার্লামেন্ট ইলেকশন থেকে এফেক্টিভ করি তাহলে করা যাবে। এখন ওনারা যেটা চাইছেন সম্ভবত ওই যে একটা নানান কথাবার্তা আসছে, একটা অর্ডিন্যান্স জারি করব যেটা সংবিধানের উপরে থাকবে। আমি অবাক হয়ে ঐক্যমত্য কমিশন থেকেও এরকম একটা আলাপ করা হচ্ছে, একটা অর্ডিন্যান্স নাকি আমি অর্ডিন্যান্সে লিখে দেবো যে এটা যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসে হয় লিখে দেব, তারপর সেটা ওইটার উপরে হবে এবং এভাবে হতে পারে। গণপরিষদের ব্যাপারটা ইনফ্যাক্ট এনসিপি প্রথম থেকে বলছে, আমি তাদের একটা কনসিস্টেন্সি দেখছি, মানে এটা লোয়ার হাউস এটা কিন্তু নাজেল হইলো হঠাৎ করে। আমি জামায়াতে ইসলামীকে খুব অল্প কিছু দিনের মধ্যে এই আলাপ করতে দেখছি। ওনাদের যদিও গোলাম আজম সাহেবের একটা পুরনো বইয়ের রেফারেন্স দেয়, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস ওনারা এটা বলেন নাই, এনসিপি বলছে। আমি এনসিপিকেও এ প্রশ্ন করেছি, ওনাদের অন্যরা যারা আমার সাথে অন্যান্য ডিবেটে ছিল, কি কি পরিবর্তন দরকার ডিবেট হচ্ছে। আমরা ধরে নিলাম ওনাদের যে আরও 2-3টা জিনিস এখন পর্যন্ত ঐক্যমত্য হয়নি, এগুলো বিএনপি মেনে নিল, এগুলো প্রত্যেকটা তো আমি আসলে একটা অ্যামেন্ডমেন্ট দিয়েও কারেক্ট করতে পারি। আমার কিন্তু গণপরিষদেও আপত্তি নাই, একটু খেয়াল করি, গণপরিষদ করে নতুন সংবিধান লেখায় আমার আপত্তি নাই, কিন্তু আমি অ্যামেন্ডমেন্ট করে এই প্রত্যেকটা জিনিস করতে পারি। বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে মেজর একটা চেঞ্জ হয়েছে 12th অ্যামেন্ডমেন্ট দিয়ে, হয়েছে না? আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা রেভলিউশনারি জিনিস একেবারে সারা পৃথিবীতেই ছিল না, আমরা ঢুকিয়েছি না অ্যামেন্ডমেন্ট করে। তো সুতরাং এটা করা যায়। আমি প্রায় বলি, মানে প্রচুর বলি আসলে দেং জিয়াপিংয়ের কথা, বিরাট সাদা না কালো ম্যাটার করে না, ও ইঁদুর ধরতে পারে কিনা সেটা ম্যাটার করে। সো আমার এই চেঞ্জগুলো লাগবে, দ্যাট ম্যাটার্স। আমি সংশোধন করব না গণপরিষদ করব, আমি এটার যুক্তি আসলে আজও খুঁজে পাই না, যে ওটা না হলে একেবারে রীতিমতো নির্বাচনে যাব না এই আলাপ দিতে হচ্ছে। এটা খুবই হাস্যকর এবং অদ্ভুত লাগছে আমার কাছে, এটা লজিক না। সেজন্য তারা তাদের সংস্কার যেটা প্রয়োজন সেটার কথা বলতে পারেন, সেটা আমি চাই, কিন্তু এটা ওই পথে হতে হবে। ইটস নট অ্যাট অল লজিক্যাল। আমি ওনাদের যে কারোর সাথে ডিবেট করতে প্রস্তুত আছি যে বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে এই পরিবর্তন যা যা ওনারা অ্যাগ্রি করছেন সবগুলো করা যায়।